প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি পূর্বের পাঠদানে তোমাদেরকে কারক সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে সেই সময় সম্পূর্ণ কারক বোঝানো সম্ভব হয় নাই। আজকে তোমাদের কারকের পরের অংশটুকু পাঠদান করব। কারক কাকে বলে এটুকু আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে। তোমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে কারক কাকে বলে। কারক কি? বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদ বা বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাহলে কারক কি? বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। গতদিন আমরা কর্তৃকারক এবং কর্তৃকারকের প্রকারভেদ পর্যন্ত পড়াইছিলাম। আজকে আমি কর্মকারক তোমাদের বুঝিয়ে দিব। কর্মকারক কাকে বলে, তাই না? মনে করো আমি দেখলাম যে সাহেব বই পড়ে, বইয়ের নিচে টান দিলাম। এখানে কর্তাকে, কর্তা হচ্ছে সাহেব। তাহলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করবে তাকে আমরা কর্মকারক বলি। তাইলে কর্তা যাকে, কর্তা কাকে আশ্রয় করছে? বইকে আশ্রয় করছে। বইকে আশ্রয় করে তার ক্রিয়া সম্পূর্ণ করছে। তাইলে শায়েদ বই পড়ে। তাহলে শায়েদ কি পড়ে? বই পড়ে। আমরা আগেই বলেছিলাম যে কি দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করে উত্তর পাবো সেটা আমরা কর্মকারক ধরে নিব। তাহলে কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। তাহলে কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। ঠিক আছে? তাইলে দেখো শায়েদ কাকে আশ্রয় করে পড়তেছিল, তার ক্রিয়া সম্পূর্ণ করতেছিল? বইকে আশ্রয় করে, তাই না? বইয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়েছে? এখানে কোনো অন্য কোনো বর্ণ যুক্ত হয়েছে? বর্ণ যুক্ত হয় নাই। সুতরাং সেখানে আমরা কোন কারকে কোন বিভক্তি বলবো? যে কর্ম কারকে প্রথমা বিভক্তি। যেখানে কোনো বিভক্তি থাকবে না সেটাকে আমরা প্রথমা বা শূন্য বিভক্তি বলি। ঠিক আছে? তাইলে কর্মকারক কাকে বলে? প্রত্যেকে লিখে নাও। কর্মকারক কাকে বলে? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে কর্মকারক বলে। এবার আমরা চলে আসি করণ কারক। করণ কারক, করণ মানে হচ্ছে সহায়ক যন্ত্র বা উপকরণ। এই যে আমি কলম দিয়ে লিখতেছি, এটা আমার লেখা একটা উপকরণ। ঠিক আছে? তাহলে করণ কারকটা হবে কি? আমরা কান দ্বারা শুনি। আমরা কি দ্বারা শুনি? আমরা কান দ্বারা শুনি। মনে করো যে লিখলাম আমরা কান দ্বারা শুনি। তাহলে কান দ্বারা নিচে টান আছে, যেটার নিচে টান থাকবে সেটার উপর ভিত্তি করে আমরা কারক এবং বিভক্তি নির্ণয় করব। তাইলে আমরা কান দ্বারা শুনি। আমরা কি দ্বারা, আমরা কি দ্বারা, এই কথাটা আসছে না? কি দ্বারা আমরা কান দ্বারা শুনি, সেটা হচ্ছে করণ কারক। তাহলে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে করণ কারক বলে। করণ অর্থ যন্ত্র, সহায়ক বা উপকরণ। যার সাহায্যে আমি এই কলমের সাহায্যে আমার ক্রিয়াটা সম্পূর্ণ করতেছি, সেজন্য সেটা যার সাহায্যে আমরা কর্ম বা কাজ সম্পূর্ণ করব সেটা হচ্ছে করণ কারক। ঠিক আছে? তাহলে করণ কারক কাকে বলে? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে। এখানে আমরা কার সাহায্যে শুনতেছি? কানের দ্বারা শুনতেছি, সেজন্য সেটা হচ্ছে করণ কারক। তাহলে করণ কারক কাকে বলে? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে আমরা কি কারক বলবো? করণ কারক বলবো। তাহলে করণ কারক কাকে বলে? কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে করণ কারক বলে। করণ অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। এবার আমরা আসবো যে সম্প্রদান কারক। সম্প্রদান
সম্প্রদান কারক। সম্প্রদান মানে কি? সম্প্রদান অর্থ হচ্ছে স্বেচ্ছায় কোনো কিছু দান করা। স্বেচ্ছায় কোনো কিছু দান করা, সত্য ত্যাগ করে আমরা যদি কোনো কিছু দান করি তাকে আমরা সম্প্রদান কারক বলবো, সম্প্রদান বলবো। তাইলে সত্য ত্যাগ করে যদি আমরা কোনো কিছু দান করি, যেমন ধরো ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে? ভিক্ষুককে ভিক্ষা দিয়ে আমরা কি সেটা আবার ফেরত পাওয়ার আশা করি? কখনোই না, সত্য ত্যাগ করেই সেটা আমরা দান করি। তখন তাকে আমরা কি বলবো? এটা কোন কারক বলবো? ভিক্ষুককে ভিক্ষা দাও, সম্প্রদান কারক বলবো। কি কারক বলবো? সম্প্রদান কারক বলবো। এবার আসো, সম্প্রদান জিনিসটা বুঝতে পারছো? সত্য ত্যাগ করে যদি আমরা কোনো কিছু দান করি তখনই সেটা সম্প্রদান কারক হবে। এবার আসো অপাদান কারক। অপাদান অপাদান কারক। অপাদান মনে করো যে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, গাছের মধ্যে কি লেগে আছে? অবশিষ্ট আছে, গাছ থেকে পড়ে গেছে। এটা কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। এটা কি হয়েছে? বিচ্যুত হয়ে গেছে, গাছ থেকে পাতা পড়ে বিচ্যুত হয়ে গেছে। তারপরে মনে করো ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা মেলে। তাহলে এটা কি? ঝিনুকের মধ্যে গৃহীত অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গৃহীত অর্থে ব্যবহৃত হয়েছে। এবার মনে করো আবার দেখো পাপে বিরত হও, পাপে বিরত হও, পাপে বিরত হও। এখানে বিরত অর্থে আমরা অপাদান কারক পেয়েছি। পাপে বিরত হও। তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তিলে তৈল হয়। তিলে উৎপন্ন অর্থে, উৎপন্ন অর্থে অপাদান কারক। সুন্দরবনে বাঘ থাকে বা বাঘ আছে, সুন্দরবনে বাঘ আছে। বাঘকে কি আমরা ভয় পাই? ভীত অর্থে। তাইলে আমরা দেখলাম যে গাছ থেকে পাতা পড়ে বিচ্যুত, গাছের মধ্যে আর অবস্থান নেই, বিচ্যুত অর্থে সেটা অপাদান কারক। ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুকের ভিতরে গৃহীত অর্থে অপাদান কারক। পাপে বিরত হও, আমরা সেখান থেকে সরে আসতে হবে, বিরত হতে হবে। তিলে তৈল হয় মানে তিল থেকে যে তৈল হয়, উৎপন্ন হয়। সুন্দরবনে বাঘ আছে, সুন্দরবনে বাঘকে আমরা ভয় পাই, ভীত অর্থে। এখানে আমরা দেখছি যে বিচ্যুত অর্থে, গৃহীত অর্থে, বিরত অর্থে, উৎপন্ন অর্থে আর ভীত অর্থে আমরা অপাদান কারক পেয়েছি। তাইলে যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, বিরত, উৎপন্ন, ভীত হয় তাকে আমরা অপাদান কারক বলি। আরেকটা জিনিস মনে রাখবা যে কোথা থেকে, এই কথাটা যদি আমরা পাই, কোথা থেকে এই কথাটা পাইলে আমরা ধরে নেব যে সেটা অপাদান কারক। ঠিক আছে? তাইলে যা থেকে কোনো কিছু বিচ্যুত, মনে করো যে ঢাকা থেকে ট্রেন ছাড়লো, ঢাকায় কি অবস্থান করতেছে? সেখান থেকে সরে আসছে। ছাদ থেকে পানি পড়ে, ছাদে কি আর আছে? ছাদ থেকে পানি পড়ে, সেটা হচ্ছে অপাদান কারক। তাহলে অপাদান কারক কাকে বলে? যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, ভীত, রক্ষিত এইগুলো বোঝায়
তাকে আমরা অপাদান কারক বলি। ঠিক আছে, আর অপাদান কারককে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কোথা থেকে। অপাদান কারক, তাহলে অপাদান কারক কাকে বলে? যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, রক্ষিত, ভীত, উৎপন্ন এগুলা বোঝায় তাকে আমরা অপাদান কারক বলি। ঠিক আছে, মনে করো ট্রেনটি ঢাকা ছাড়লো। ট্রেনটি ঢাকা ছাড়লো, ঢাকার নিচে টান দিলাম। এখন দেখো এটা ঢাকার মধ্যে কি অবস্থান করতেছে? না, সেটা ঢাকা থেকে সরে আসছে অন্য কোথাও, সেজন্য সেটা বিচ্যুত হয়ে গেছে, কিন্তু সেটা ঢাকার সাথে আর কোনো বর্ণযুক্ত আছে? নাই, সেজন্য তাকে আমরা ধরে নিব যে অপাদান কারকে প্রথমা বিভক্তি। অপাদান কারকে প্রথমা বিভক্তি। ঠিক আছে, দুধে দই হয়। দুধে দই হয়, দুধে দই হয়, এটা কিন্তু গৃহীত অর্থ, তাই না? দুধে দই হয়, দুধের নিচে টান, তাইলে দুধের মধ্যে কিন্তু দই নিহিত রয়েছে, এটা গৃহীত অর্থে। কিন্তু দেখো এখানে দুধ যুগ এ, এখানে এটা আছে, সেজন্য তাকে আমরা অপাদান কারকে সপ্তমী বিভক্তি বলবো। ঠিক আছে, তাহলে অপাদান কারক কাকে বলে? যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, রক্ষিত, ভীত, উৎপন্ন হয় তাকে আমরা অপাদান কারক বলি। এবার আমরা চলে আসি, আর অপাদান কারক চেনার উপায়টা হচ্ছে কি? কোথা থেকে? গাছ থেকে। কোথা থেকে আম পড়ে? গাছ থেকে আম পড়ে। কোথা থেকে ট্রেন ছাড়লো? ঢাকা থেকে ট্রেন ছাড়লো। ঠিক আছে, এবার আমরা অধিকরণ কারকে চলে আসি। মনে করো কাল অর্থ কি? সময়, আর আধার অর্থ স্থান। ক্রিয়া, মনে করো যে ক্রিয়া সংগঠনের আমি কি বলবো? যে বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে, বনের নিচে টান দিলাম। ঠিক আছে, কোথায় বাঘ থাকে? একটা স্থান বুঝাইছে, বনে। তাইলে ক্রিয়াটা কোথায়? বনে সংগঠিত হচ্ছে। কোথায়? তাহলে ক্রিয়া সংগঠনের স্থান বা কাল বা আধারকে আমরা অধিকরণ কারক বলি। অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। কাল হচ্ছে সময়, আধার হচ্ছে স্থান। ঠিক আছে, তাইলে বনে, এখন যদি আমি বলি বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে, বসন্তে কোকিল ডাকে। তাইলে দেখো কখন, এটা হচ্ছে কোথায়? বনে বাঘ থাকে, কোথায় বাঘ থাকে? আর বসন্তে কোকিল ডাকে, কখন কোকিল ডাকে? বসন্তে ডাকে। একটা দেখছি আমরা যে সময় বুঝাইছে, একটা স্থান বুঝাইছে। তাইলে ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। মনে থাকবে তোমাদের যে অধিকরণ কারক কাকে বলে? ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। এখন দেখো অধিকরণ কারক আমি একটা জিনিস বুঝেছিলাম যে কোথায় কথাটা যদি হয় আর কখন। সোমবার থেকে বৃষ্টি শুরু হলো, কি বার থেকে? কখন থেকে, তাই না? এখন দেখো যে কোথায় বাঘ আছে? বনে বাঘ আছে। কখন কোকিল ডাকে? বসন্তে কোকিল ডাকে। তাইলে অধিকরণ কারক হচ্ছে ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে অধিকরণ কারক বলে। এবার আমরা অধিকরণ কারকের প্রকারভেদে চলে যাব। প্রকারভেদটা কি হবে দেখো। অর্থভেদে, অর্থভেদে অধিকরণ কারক হচ্ছে 4 প্রকার। অর্থভেদে অধিকরণ কারক কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে স্থানাধিকরণ, স্থানাধিকরণ অধিকরণ কারক। আর এটা হচ্ছে কালাধিকরণ
করণ অধিকরণ কারক, আর এটা হচ্ছে বিষয়াধিকরণ, বিষয়াধিকরণ অধিকরণ কারক, আর এটা হচ্ছে ভাবাধিকরণ অধিকরণ কারক, ভাবাধিকরণ অধিকরণ কারক। দেখো আমি আগে বলছিলাম যে স্থানাধিকরণ, স্থান যদি বোঝায় তাইলে বনে ভাগ থাকে, এটা কোন পর্যায়ের অধিকরণ কারকে যাবে? স্থানাধিকরণ অধিকরণ কারকে যাবে। তাইলে স্থানাধিকরণ অধিকরণ কাকে বলে? যে স্থানে ক্রিয়া সংগঠিত হয় তাকে, মনে করো জলে কুমির থাকে, জলে কোথায় কুমির থাকে? জলে কুমির থাকে, তাহলে সেটা একটা স্থান বুঝেছে, তাহলে তাকে আমরা কি বলবো? স্থানাধিকরণ অধিকরণ কারক। শরতে শাপলা ফুটে কখন? কাল বুঝেছে, তাই না? কালাধিকরণ। শরতে শাপলা ফুটে, তাহলে সেটা কি হবে? বা শরতে শিউলি ফুল ফুটে, তাই না? শরতে শিউলি ফুল ফুটে, তাহলে সেটা কোন পর্যায়ে যাবে? কালাধিকরণে যাবে। এখন দেখো কালাধিকরণ কাকে বলে? যে কালে বা যে সময়ে ক্রিয়া সংগঠিত হয় তখন তাকে আমরা কালাধিকরণ অধিকরণ কারক বলি। ঠিক আছে? যদি কোনো সময় বোঝাবে তখন সেটা কালাধিকরণ, আর যখন কোনো স্থান বোঝাবে তখন সেটাকে আমরা স্থানাধিকরণ অধিকরণ কারক বলি। এখন দেখো তিনি ইংরেজিতে ভালো, বা রিমা ইংরেজিতে ভালো অঙ্কে দুর্বল বা কাঁচা, তাহলে দুইটা বিষয়ের মধ্যে সে একটা বিষয়ে দুর্বল আবার একটা বিষয়ে সে ভালো। তাইলে দুইটা বিষয়ের মধ্যে যদি কি হয়, কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা যদি থাকে তখন সেটাকে আমরা কিসে যাব? বিষয়াধিকরণে যাব, বিষয়াধিকরণ অধিকরণ কারক। তাহলে কোনো বিষয়ের দক্ষতা বা অক্ষমতা প্রকাশে যে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে আমরা বিষয়াধিকরণ অধিকরণ কারক বলি। এবার দেখো সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। যদি একটা ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভরশীল থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ভাবাধিকরণ অধিকরণ কারক বলে। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর যদি নির্ভর করে, নির্ভরশীল ক্রিয়াপদটি ভাববাচকে পরিণত হয়, নির্ভরশীল ক্রিয়াবাচকটি কি হয়? ভাববাচকে পরিণত হয়, তখন তাকে আমরা ভাবাধিকরণ অধিকরণ কারক বলি। তাইলে আমরা স্থানাধিকরণ অধিকরণ কারক হচ্ছে যে স্থানে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা স্থানাধিকরণ অধিকরণ কারক বলি, আর কালাধিকরণ যে সময়ে ক্রিয়া সংগঠিত হয় তাকে আমরা কালাধিকরণ অধিকরণ কারক বলি। আর বিষয়াধিকরণ অধিকরণ, মনে করো যে যদি কোনো দুইটা বিষয়ের মধ্যে কোনো বিষয়ের দক্ষতা এবং কোনো বিষয়ের দুর্বলতা বোঝায় তখন তাকে আমরা বিষয়াধিকরণ অধিকরণ কারক বলি। আর ভাবাধিকরণ অধিকরণ কারক হচ্ছে একটা ক্রিয়া যদি অন্য ক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে ক্রিয়াশীল বিষয়টি যদি ভাববাচকতা প্রকাশ করে তখন তাকে আমরা ভাবাধিকরণ অধিকরণ কারক বলি। তাইলে আমাদের কারকটা হচ্ছে কি? কারক 6 প্রকারের। আমরা এখানে বুঝতে পারলাম যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এর মধ্যে কর্তৃকারকের প্রকারভেদ 4 প্রকার ছিল, আর অধিকরণ কারকের প্রকারভেদ 4 প্রকার। ঠিক আছে? তোমরা প্রত্যেকে এই কারকটা ভালোভাবে পড়বা। বাড়িতে বসে বসে কারকের সম্পূর্ণ অংশ, কারক এবং বিভক্তি দুইটা একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্ক নিবিড়ভাবে জড়িত, সুতরাং তোমরা কারকটা ভালোভাবে পড়বা। কারক কাকে বলে সেটা মনে রাখতে হবে। তোমাদের পড়া থাকলো যে কারক কাকে বলে, কারক কত প্রকার, কি কি, কর্তৃকারক, আর প্রত্যেক কারকের সংজ্ঞা, কর্তৃকারক কত প্রকার, তারপরে অধিকরণ কারক কত প্রকার, এগুলো ভালোভাবে পড়ে নিবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভ কামনা করে আমি আমার পাঠদান এখানে শেষ করতেছি। ঠিক আছে? শুভ।